সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নিউজ অ্যান্ড ভিউজ অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সিকান্দার রেমান। আজ আমরা আলাপ করব দুজন অতিথির সঙ্গে গত 24 ঘন্টায় ঘটে যাওয়া আলোচিত সংবাদগুলো নিয়ে। আমাদের মাঝে দুজন অতিথি এর মধ্যে স্টুডিওতে এসে উপস্থিত হয়েছেন। আমি পরিচয় করিয়ে দিচ্ছি। আমার বাদিকে রয়েছেন অধ্যাপক ডক্টর মাহবুবুল্লাহ, অর্থনীতিবিদ ও রাজনৈতিক বিশ্লেষক। এরপর রয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি। আলোচনা শুরু করব, তবে তার আগে আমরা বার্তা কক্ষে যেতে চাই। বার্তা সম্পাদক বেনজির আহমেদ রয়েছেন সেখানে। বেনজির আহমেদ, আপনি শুনতে পাচ্ছেন নিশ্চয়ই আমাকে? আপনার কাছে জানতে চাই গত 24 ঘন্টায় ঘটে যাওয়া আলোচিত সংবাদ শিরোনামগুলো। রেমান, আপনাকে ধন্যবাদ। দিনের আলোচিত বা প্রধান প্রধান খবরগুলো আমি আপনাকে জানিয়ে দিচ্ছি। সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মঙ্গলবার দেশে ফিরেছেন। তিনি 4 মাস উন্নত চিকিৎসার জন্য লন্ডনে অবস্থান করেছিলেন। মঙ্গলবার সকালে কাতার এয়ার অ্যাম্বুলেন্সের পাঠানো বিশেষ যে বিমানটি বিএনপি চেয়ারপারসনকে নিয়ে বিমানবন্দরে অবতরণ করেন। আগে থেকে হাজার হাজার নেতাকর্মীরা তাকে অভ্যর্থনা জানানোর জন্য বিমানবন্দরে উপস্থিত ছিলেন। বিমানবন্দরে বেগম খালেদা জিয়াকে অভ্যর্থনা জানান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ স্থায়ী কমিটির সদস্যরা। সেই সময় বিমানবন্দরে বিএনপি চেয়ারপারসনের আগমন উপলক্ষে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের বলেছেন, বেগম খালেদা জিয়ার এই প্রত্যর্পণ দেশের গণতন্ত্র উত্তরণের জন্য একটি নতুন পথ সুগম হলো। অর্থাৎ আগামী নির্বাচন, সংস্কার সহ যে বিষয়গুলো নিয়ে এতদিন যে জটিলতা বা যে ঘুরপাক খাচ্ছে, এই বিষয়গুলো এখন নতুন করে আরও পরিষ্কার হয়ে যাবে। অন্যদিকে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সাথে কিন্তু তার পুত্রবধূ ডাক্তার জোবাইদা রহমান এবং সৈয়দা শারমিলা রহমানও এসেছেন। দীর্ঘ 17 বছর পর জোবাইদা রহমান বাংলাদেশে এলেন এবং এর মাঝখানে তার বিরুদ্ধে জ্ঞাত আয় সম্পদের বহির্ভূত যে একটি মামলা করেছিল সাবেক যে স্বৈরাচার বা ফ্যাসিস্ট সরকার, আওয়ামী লীগ সরকারের সময়, এ কারণে তিনি 17 বছর দেশে আসতে পারেনি। এর মানে আরেকটি বিষয় হচ্ছে, উপদেষ্টা পরিষদে সর্বোচ্চ 2 বছরের শাস্তি বিধান রেখে সাইবার সুরক্ষা অধ্যাদেশ, যেটা অনুমোদন দিয়েছে মঙ্গলবার প্রধান উপদেষ্টার সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠক হয়। এই সাইবার সুরক্ষা অধ্যাদেশ অনুমোদনের ফলে বিতর্কিত যে 9টি ধারা ছিল এই আইনে, সেটি বাতিল হয়ে গেল। অর্থাৎ এর ফলে আগামী 1 সপ্তাহের মধ্যে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল জানিয়েছেন, গেজেট নোটিফিকেশন হওয়ার পরই সাইবার নিরাপত্তা আইনের, সুরক্ষা আইনের যে মামলাগুলো হয়েছিল বিগত সরকারের আমলে, এগুলো অটোমেটিকলি এই মামলা বাতিল হয়ে যাবে। আরেকটি বিষয় এমন জানাচ্ছি, জাতীয় নাগরিক পার্টি মঙ্গলবার জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে বৈঠক করেছে। বৈঠকে তারা কিছু সুপারিশ দিয়েছে, যার মধ্যে রয়েছে ভোটারের বয়স 16 এবং প্রার্থীর বয়স 23 বছর করা, প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আসা। এ সম্পর্কিত অনেকগুলি সুপারিশ তারা ঐক্যমত্য কমিশনের কাছে জমা দিয়েছে। রেমান, এই ছিল আমার কাছে দিনের সবশেষ সংবাদ। বেনজির আহমেদ, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আলোচনা শুরু করছে অধ্যাপক ডক্টর মাহবুবুল্লাহ আপনাকে দিয়ে। যেই বেগম খালেদা জিয়াকে আমরা দেখেছি হুইল চেয়ারে করে অত্যন্ত অসুস্থ অবস্থায় চিকিৎসার জন্য লন্ডনে গেলেন, তিনি কিন্তু আজকে তার গৃহে তিনি হেঁটে প্রবেশ করেছে। অর্থাৎ বিএনপির পক্ষ থেকে দীর্ঘদিন যে দাবিটি ছিল যে বেগম জিয়াকে বিনা চিকিৎসায় ধুকে ধুকে তাকে শেষ করে ফেলা হচ্ছে, তাকে উন্নত সেন্টারে পাঠানোর দাবিটি ছিল, চিকিৎসকদের দাবিও ছিল। এই যে দাবির যৌক্তিকতা আজকে প্রমাণ হলো কতটা? কতটা না, 16 আনায় প্রমাণ হয়েছে। আপনি যে কথা বললেন যে বেগম খালেদা জিয়াকে তিলে তিলে হত্যা করা, এটাই ছিল শেখ হাসিনার একটা স্ট্র্যাটেজি। এবং সে চেয়েছিল যে তার সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী তাকে জীবনের তরে শেষ করে দেওয়ার জন্য। তার বিরুদ্ধে একটা ভুয়া বানোয়াট মামলা দিয়ে তাকে কারারুদ্ধ করা হয়েছিল। এবং কোন ধরনের কারাগার? সেটা হচ্ছে নাজিমুদ্দিন রোডের সেই পুরনো কারাগার, যেটা পরিত্যক্ত কারাগার। সেই কারাগারে আর অন্য কোনো বন্দী ছিল না, একমাত্র বন্দী ছিলেন বেগম খালেদা জিয়া। আপনার নানা ধরনের অত্যাচারের মধ্যে একটা অত্যাচার হচ্ছে সলিটারি কনফাইনমেন্ট, অর্থাৎ একটা মানুষকে সব ধরনের যোগাযোগ থেকে বিচ্ছিন্ন রাখা। সেটা ব্রিটিশ আমলে যেটাকে কালাপানি বলা হতো, আন্দামান দ্বীপপুঞ্জে যে সেলুলার জেল ছিল, সেই সেলুলার জেলে রেখে সেই যারা মুক্তি সংগ্রামী ছিল, স্বাধীনতা সংগ্রামী ছিল, তাদেরকে বিচ্ছিন্ন রাখা হতো। এর আগে বা এর পরে আমরা যেটা জানি, দ্বিতীয় মহাযুদ্ধের পর আপনার নাজি বন্দীদেরকে নানান রকম শাস্তি দেওয়া হয়। কাউকে কাউকে যেটা বলে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। তো এইরকমই একজন নাজি বন্দীকে জার্মানিতে স্পান্ডো কারাগারে
বন্দি রাখা হয়েছিল এবং সেই কারাগারে দ্বিতীয় কোনো আর বন্দি ছিল না। এবং অ্যালাইড পাওয়ারের যারা প্রতিনিধি তারা পালাক্রমে সেই বন্দিকে পাহারা দিত। তো এ থেকেই বুঝতে পারবেন যে তার উপর শেখ হাসিনার ক্রোধ কতটুকু ছিল। দ্বিতীয়ত আসেন আরেকটা কথা, আজ যে তিনি অসুস্থ হয়েছেন এবং বিশেষ করে লিভার সিরোসিসে আক্রান্ত হয়েছেন, সেটা নিয়ে তো জনশ্রুতি অনেক রকম আছে। সেটা হলো তিনি কারাগারে থাকার সময় অনেকেই বলেন, সন্দেহ করেন যে তার খাদ্যের সঙ্গে বিষ মিশ্রিত করা হয়েছিল, যে কারণে তিনি এরকম অসুস্থ হয়ে পড়েন। অথচ আপনার শেখ হাসিনা তার মুখের কথা বলা না বলাই ভালো। তো সেটা হচ্ছে যে তিনি এটাকে তার উপরে একটা দুর্নাম দেওয়ার জন্য চেষ্টা করেছিলেন। তো বেগম খালেদা জিয়া বহু রকম অত্যাচার নির্যাতন সহ্য করেছেন এবং তিনি যখন কারাগারে, তার ছেলেরা বিদেশে, একজন তো এর আগেই একটা সন্তানকে তিনি হারিয়েছেন। তো এই যে তারপরে যখন তাকে কারাগার থেকে বের হয়ে আসার সুযোগ দেওয়া হলো কিন্তু গৃহবন্দী করে রাখা হলো, সেখানেও তিনি একলাই জীবনযাপন করেছেন। এই যে আপনজনদের থেকে দূরে থাকা, বিচ্ছিন্ন জীবন যাপন করা, এটা যে কত বড় মানসিক নির্যাতন সেটা বলে শেষ করা যাবে না। তারপরেও আমি বলবো যে তার অদম্য মনোবল, এই মনোবলের কারণেই তিনি এই রোগ যন্ত্রণা হলেও কিছুটা সেটা কাটিয়ে উঠতে পেরেছেন এবং সঙ্গে সঙ্গে আজকে তাকে যতটুকু আমরা সুস্থ দেখছি সেটা মনোবলের ফলেই সম্ভব হয়েছে। তার সঙ্গে আবার এটাও যোগ করব যে লন্ডনে যাওয়ার পর সেখানে যেমন উন্নত মানের চিকিৎসা হয়েছে, সঙ্গে সঙ্গে তিনি তার পরিবার পরিজন, নাতনি এদেরকে নিয়ে তিনি ছিলেন, সেটা একটা আনন্দময় পরিবেশ ছিল। সে কারণেও তার স্বাস্থ্যোদ্ধারের জন্য কিছুটা সহায়ক হয়েছে। এবং শেখ হাসিনা তাকে বিদেশে চিকিৎসার জন্য যেতে দেননি, সেই অনুমতি দেননি এবং বারবার আইনের দোহাই দিয়েছেন। তো এটা যে কত বড় নিষ্ঠুরতা ছিল, নির্মমতা ছিল, সেটা বলে শেষ করা যাবে না। এবং শেষ পর্যন্ত তিনি বিদেশে চিকিৎসা নিয়ে দেশে মোটামুটি আপেক্ষিকভাবে, তুলনামূলকভাবে সুস্থ হয়ে দেশে ফিরেছেন। এটা আমাদের জন্য খুবই আনন্দের খবর। এবং এই আনন্দ অনেকটা আমি বলবো যে 5ই আগস্টে শেখ হাসিনার পতনের পর দেশবাসী যে আনন্দ পেয়েছিল, তারপরে এই গত কয়েক মাসের পর আমরা আরেকটা নতুন আনন্দের খবর পেলাম। সেই আনন্দটি হচ্ছে বেগম খালেদা জিয়ার দেশে ফিরে আসা এবং মোটামুটি সুস্থভাবে ফিরে আসা। মালেক, আপনি একেবারে বেগম জিয়া যাওয়ার পর থেকে সেখানে চিকিৎসা থেকে শুরু করে সব জায়গায় আমরা ভিডিও ফুটেজে দেখেছি, আপনি একবারে পুরো প্রক্রিয়ার সঙ্গে ছিলেন। এই যে সেখানে চিকিৎসা হলো এবং যেটি আমাদের অধ্যাপক মাহবুবুল্লাহ বললেন যে চিকিৎসার পাশাপাশি পরিবারের সদস্যদের কাছে পাওয়াটা একটা বড় নিয়ামক হিসেবে কাজ করেছে। এই মুহূর্তে বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের কি অবস্থা, চিকিৎসকরা সেখানে কি বলেছে, সেটি আপনার কাছে জানতে চাইব। ধন্যবাদ আপনাকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আজকে আমার অত্যন্ত শ্রদ্ধেয় অধ্যাপক সাহেব, যিনি ইতিমধ্যে বক্তব্য দিয়েছেন, ওনার প্রতি আমার রিয়েলি শ্রদ্ধা, বিকজ উনি সাচ এ জেন্টলম্যান এবং ওনাদের ফ্যামিলিগত একটা ঐতিহ্য রয়েছে। সেটা ওনার ছোটো ভাইকেও আমি খুব ক্লোজলি চিনতাম। উনি আবার আমাদের ম্যাডাম সম্পর্কে বইটই লেখছেন এবং লাস্ট ভিজিট ওনার যখন ছিল আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেবের সাথে, আমি কিন্তু ওই দিন ছিলাম ওই দিন। তো এই জন্য মানে আমি আজকে ওনার সাথে আমাকে সুযোগ দেওয়ার জন্য আমি খুব গ্রেটফুল আপনার কাছে। এবং আপনার এই বাংলা ভিশন পরিবারকে বা যারা এই মুহূর্তে আমাদের বক্তব্যটা দেখছেন কিংবা শুনছেন, সবাইকে আমাদের বিএনপির পক্ষ থেকে, ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেবের পক্ষ থেকে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমি শ্রদ্ধাও জানাইতে চাই যে বাংলাদেশের এই দেশটা একটা মুক্তিযুদ্ধের মাধ্যমে যেটা আমরা অর্জন করেছিলাম স্বাধীনতা, এবং সেই স্বাধীনতার যুদ্ধে যিনি 10 দিন প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেছিলেন, স্বাধীনতা ঘোষণা দিয়েছিলেন,
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, আমি ওনার আত্মার মাগফিরাত কামনা করতে চাই, যারা এই মুক্তিযুদ্ধ সহ গত অনেক বছরের যে গণতান্ত্রিক আন্দোলনে যারা আত্মাহুতি দিয়েছে, লেটেস্ট কোমলমতি ছাত্রছাত্রীরা ওই দেশের জন্য যারা জীবন দিয়েছে, তাদের আত্মার মাগফিরাত কামনা করতে চাই। তা আপনি যেটা বলেছেন যে আমাদের নেত্রী যেটা প্রফেসর সাহেব বলেছেন যে ওনাকে অ্যাকচুয়ালি তিলে তিলে শেখ হাসিনা একটা বক্তব্য আপনার লন্ডনে ওপেন বক্তব্য দিয়েছে যে বেগম খালেদা জিয়া অনেক বছর উনি বেঁচে গেছেন আর ওনাকে বাঁচতে দেওয়া যায় না, এইভাবে ওপেন একটা বক্তব্য দিয়েছে। এবং ওনার উদ্দেশ্য হলো যে বেগম খালেদা জিয়াকে উনি হত্যা করবি, এবং তা সত্যিকার অর্থে ওনার যে অসুস্থতার কারণটা হচ্ছে স্লো পয়জন, এবং স্লো পয়জন দিয়েই তাকে হত্যার চেষ্টা করেছেন। এখন আসলেন আপনার ডাক্তারদের পরামর্শ অনুযায়ী, যে ব্রিটিশ ডাক্তাররা বা আমেরিকান ডাক্তাররা তারা খুব তারা যত ধরনের প্রচেষ্টা তাদের সবই তারা করেছে। এইখানে অবশ্য একটা বাংলাদেশি ডাক্তারদেরও একটা ক্রেডিট তারা দিয়েছে। ডক্টর জাহিদ সাহেব বা ওই যে আপনার ওনার যে FM সিদ্দিকী সহ সিদ্দিকী ভাই সহ, মানে বলতে যে তাদের যে রাইট ডাইরেকশন ছিল, নাহলে অনেক ক্ষতি হয়ে যেতে পারত। এবং আমি দেখেছি যে জাহিদ ভাইরা বা ওই যে আপনার ওনার যে টোটাল টিমটা, ইভেন লন্ডনে আরেকজন আছে আমাদের পার্থ ভাই, আরও লন্ডনের কিছু ডাক্তাররা, তারা এটা খুব মানে তাদের চিকিৎসাটা সঠিক ছিল। এবং ব্রিটিশ ডাক্তারদের সাথে সাথে যেটা ভাই বলছেন যে ওনার ছেলে, ওনার মেয়ে, মানে ছেলের বউরা, তার নাতনিন বিরসা জায়মা রহমান বা জায়ফ বা ককর মেয়েরা, সব মিলে কিন্তু উনি একটা মরাল মেন্টালি একটু রিল্যাক্স হয়ে গেছে। এরপরে ট্রিটমেন্ট সেম টাইমস। প্রতিদিনই ওনাকে যতটুকু ফ্যামিলির থেকে সাপোর্ট দেওয়া দরকার, ওনার নাতিনরা একটু হলেও গার্ডেনে নিয়ে যেত, একটু বাসার পিছনে নেওয়ার সামনে, এইসব করে কিন্তু এই 4 মাসে এই ফুল ট্রিটমেন্টটা দেওয়া হয়েছে। তো এখন আমরা যেটা মনে করি যে ওনার সেই সাহস, যেটা যে ওনার কিন্তু মারাত্মক সাহস শেখেন উনি, কিন্তু যে ওনার এই ধরনের সিচুয়েশনকে উনি খুব একটা পাত্তাও দেননি। ওনার যে মানুষ আছে একটা বয়ে ইয়ে করে, এই সাহসিকতার সহিত কিন্তু উনি অনেকটা এগিয়ে গেছেন। যে আজকে যেমন উনি লন্ডনে যখন আসলেন এই দেশে, লন্ডন থেকে প্রথম এই যেটা আপনি বললেন, উনি জানেন যে নিশ্চিত দেশে আসলে উনাকে হাসিনা জেল দিবে। দেখেন উনাকে ঠিকই জেল দিছে, উনি কিন্তু লন্ডন থেকে চলে আসছেন, ভয় করেন নেই। ওনার উপরে কি টর্চার, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত বাড়ির থেকে বের করে দিল। কিন্তু সেইখানে উনি একটা মানে যে ধৈর্য ধারণ যে বিষয়টা, আজকে যে তারেক রহমান যে বাংলাদেশে এখন আসবেন, এমন উনি ওর শ্বশুর বাড়ি উঠতে হবে, ওনার তো নিজস্ব কোনো একটা ফ্ল্যাটও নেই। অথচ গত যেটা এই সরকারের বক্তব্য দেখলাম যে তারা শেখ হাসিনা $162 বিলিয়ন গত 16 ইয়ার্স তারা দেশ থেকে পাচার করছে। লন্ডনের মতো জায়গায় 380টা বাড়ি সাবেক লেন মিনিস্টারের হাসিনা আন্ডারে জানা, এবং ইকোনমিস্ট পত্রিকা, ডেইলি স্টার, অবজারভার, সব পত্রিকাগুলি কিন্তু তারা আসছে। এবং লেটেস্ট যেটা ওই যে রূপপুর পারমাণবিক যে ইয়ের থেকে তারা টিউলিপ, সে ব্রিটিশ এমপি, সে বলে আগের বার বললো সে বাংলাদেশি, এখন বলে সে ব্রিটিশ। সে
নিজেও 1 বিলিয়নের উপরে চুরি করেছে। এখন তার সব মিলিয়ে কিন্তু এই গত সরকার যে জুলুম করেছে, দেশের প্রতি অন্যায় করেছে। দেশ শুধু বিক্রি করেনি, আমাদের এই যে নতজন ফরেন পলিসি দিয়ে ভারতকে স্বামী, ভারতকে তুষামতি করে শেষ মুহূর্তে উনি ভারতেই চলে গেলেন। জাতিকে অনেক নিচু করেছে, ছোট করেছে। আমাদের নেত্রী যেটা বলেছেন, দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই, কথা এবং কাজে উনি মিল রেখেছেন। জি, আমরা আপনার কাছে আবার আসবো। অধ্যাপক মাহবুবুল্লাহ, যে বিষয়টি বিএনপি মহাসচিব বলছেন, এটি আমি আজকে পুরো সংবাদটি কভার করেছি, আমি দেখেছি সাধারণ মানুষ এবং নেতাকর্মী তারা সবাই বলছে যে সামনে যে নির্বাচন এবং এখন যে সংস্কারের কথা বলা হচ্ছে, সংস্কার আগে না নির্বাচন আগে, কতটুকু সংস্কার হবে, কি হবে না হবে, এই যে তর্ক বিতর্ক নানা আলোচনা হচ্ছে, তো এই বেগম খালেদা জিয়ার বাংলাদেশে আসার মধ্য দিয়ে এইগুলির অবসান হয়ে যাবে বলে মনে করা হচ্ছে এবং নির্বাচন একটা নতুন গতি পাবে বলে আশা করা যাচ্ছে। আপনার বক্তব্য জানতে চাই। দেখুন, মালিক ভাইয়ের কাছ থেকে তো আমরা শুনলাম তার উপর কত ধরনের নির্যাতন হয়েছে, নিষ্পেষণ হয়েছে এবং কিভাবে শেখ হাসিনার চোরতন্ত্র, ক্ল্যাপ্টোক্রেসি এই দেশ থেকে বিলিয়ন বিলিয়ন ডলার পাচার করেছে এবং দেশটাকে সত্যিকার অর্থে ফোকলা করে ফেলেছে, দেশের ভেতরটা একেবারে খালি করে ফেলেছে। দেশের যে একটা অন্তর্নিহিত শক্তি থাকে একটা প্রত্যেকটা দেশের সম্পদ দিয়ে, সেই শক্তি সম্পূর্ণভাবে তারা শেষ করে দিয়েছে। যাই হোক, তা আজকে বেগম খালেদা জিয়া যে দেশে ফিরলেন, মানে গতকাল তিনি ফিরলেন, এই ফেরার মধ্য দিয়ে আমি যেটা মনে করি, মানুষ নানা তর্ক বিতর্ক, মত পার্থক্য সব কিছুর মধ্য দিয়ে একটা নতুন ভরসার জায়গা খুঁজে পেল এবং সেই ভরসার জায়গাটা হচ্ছে বেগম খালেদা জিয়া। কেন? এই একটি মানুষ আমাদের রাজনীতিতে নীতি নৈতিকতা বলতে যা বোঝায়, সেই জিনিসটা তিনি সংগ্রাম করে, বহু ত্যাগ স্বীকার করে, বহু কষ্ট করে তিনি সেটা প্রতিষ্ঠা করেছেন। শেখ হাসিনা 1986 সালে নির্বাচন করবে না বলে এবং যারা নির্বাচন করবে তারা হবে আপনার জাতীয় বেঈমান, এই ধরনের বক্তব্য দেওয়ার পর একই রাতে, শেষ রাতে সিদ্ধান্ত নিল সে নির্বাচনে অংশগ্রহণ করবে। আমি তো ধরেন এদেশের অনেক কিছু দেখেছি আমার এই ক্ষুদ্র জীবনে। যিনি শেখ হাসিনাকে সেই সময় টাকাটা দিয়ে এসেছিলেন নির্বাচনে অংশগ্রহণ করার জন্য, তিনি আমাকে বলেছেন যে আমি নিজের হাতে একটা মাইক্রোবাসে করে টাকার ব্যাগ, বস্তা টাকার বাসায় পৌঁছে দিয়েছিলাম এবং সেটা পৌঁছে দেওয়ার পরে সঙ্গে সঙ্গে সেই টাকাটা রাখা হয়েছিল একটা বাথরুমের মধ্যে, বস্তাটা রাখা হয়েছে একটা বাথরুমের মধ্যে। তো তিনি জিজ্ঞাসা করলেন যে টাকাটা কি আপনি গুনে রাখবেন না, যেভাবে কথা হয়েছিল সেভাবে টাকাটা আপনি পেয়েছেন কিনা? তখন উনি বললেন, আপনি যখন নিয়ে আসছেন, আমি তার নামটা এখানে প্রকাশ করতে চাচ্ছি না, হ্যাঁ, তো তাতে আর গণার কোনো প্রয়োজন নাই। তো এইভাবে শেখ হাসিনা এই দেশের রাজনীতিতে নীতি নৈতিকতাকে, আদর্শবাদিতাকে চির বিসর্জন দিয়েছেন এবং দেশের স্বার্থকে বিসর্জন দিয়েছেন। দেশের স্বার্থ বিদেশি প্রভুর পায়ের নিচে জলাঞ্জলি দিয়েছেন। কিন্তু তার পাশাপাশি আপনার বেগম খালেদা জিয়ার পুরো ব্যাপারটা, তিনি বলেছেন যে দেশের বাইরে আমার আর কোনো ঘর নাই, আর কোনো দেশ নাই, এবং বাস্তবে তিনি সেটা প্রমাণ করেছেন। 111-এর সময় তখন চেষ্টা হয়েছিল তাকে বাংলাদেশ থেকে বিদেশে পাঠিয়ে দেওয়া, বিশেষ করে সৌদি আরবে পাঠিয়ে দেওয়া, কিন্তু সেটা তিনি প্রতিরোধ করেছেন। তিনি কারাবরণ করেছেন কিন্তু আপোষ করেন নাই। এইবারও দেখা যাচ্ছে যে তিনি কারাগারে গেছেন এবং আমাদের অনেক ব্যর্থতা যে আমরা তার কারারুদ্ধ হওয়া, তার কারাবরণ করার বিরুদ্ধে সেইভাবে সক্রিয় কোনো প্রতিরোধ গড়ে তুলতে পারেনি। এবং এই দেশে কিন্তু কারাবরণকারী নেতার জন্য আপনার সক্রিয় প্রতিরোধ গড়ে তোলার ইতিহাস কিন্তু আছে এবং প্রতিরোধ গড়ে তোলার পরে মুক্তির ইতিহাসও কিন্তু আছে। যেই শেখ মুজিবুর রহমান এখন আমাদের জাতীয় ইতিহাসে অত্যন্ত বিতর্কিত একজন মানুষে পরিণত হয়েছেন, তিনি যখন আগরতলা ষড়যন্ত্র মামলায় বন্দী ছিলেন, তখন কিন্তু 69-এর গণ অভ্যুত্থানের ফলে আইয়ুব খান বাধ্য হয়েছিল
ষড়যন্ত্র মামলার মতো একটি মামলা প্রত্যাহার করতে। সেই সময় বলা হয়েছিল এটা আগরতলা ষড়যন্ত্র মামলা নয়, এটা দিল্লি ইসলামাবাদ ষড়যন্ত্র মামলা, পিন্ডি ষড়যন্ত্র মামলা। পরবর্তীকালে আমরা কি দেখলাম, তারই ডেপুটি স্পিকার কর্নেল শাহেদ আলী তিনি কি বলে একটা বই লিখেছেন, সেটা হচ্ছে সত্য মামলা আগরতলা। তো এরকম ঘটনা অনেক আছে। তো এর পরেও যেটা বলতে হয় সেটা হচ্ছে বেগম খালেদা জিয়ার মনোবল এত উঁচু, যেটা আমি আগেও বলেছি, মালিক ভাইও বলেছেন, সেটা হচ্ছে এই মনোবল দিয়েই তিনি কিন্তু অনেক প্রতিকূলতাকে, অনেক প্রতিকূল অবস্থাকে, বিপরীত স্রোতকে উনি জয় করেছেন। এখন দেশবাসী তার দিকে চেয়ে আছে। দেশে অনেক ধরনের রাজনৈতিক বিতর্ক চলছে। আমি অনেকটা মনে করি যে অনেকগুলি নিরর্থক বিতর্ক, যেটা শুধু বিতর্ক করার খাতিরেই বিতর্ক, কথার পিছে কথা বলা, এটা হচ্ছে আমাদের রাজনীতির একটা বৈশিষ্ট্য। কিন্তু আমি এটা বিশ্বাস করি যে আমাদের রাজনীতিতে আজকে যে সমস্যাগুলো রয়েছে, যে বিতর্কগুলো রয়েছে, তার জন্য শেষ কথাটা আমরা পাবো বেগম খালেদা জিয়ার কাছ থেকে। সমাধানটা আমি আশা করব তার কাছ থেকেই আসবে। আপনারা হয়তো লক্ষ্য করেছেন দীর্ঘদিন তিনি বন্দী, যখন তিনি মুক্ত হলেন এবং এইখানে যখন সেনা দিবস পালিত হচ্ছিল, তখন অনেকে বলেছিল তিনি কেন ক্যান্টনমেন্টে যাবেন, যেখানে তাকে যেতে দেওয়া হয়নি বহু বছর। কিন্তু শেষ পর্যন্ত তিনি সিদ্ধান্ত নিলেন সেখানে গেলেন, এবং তিনি সেখানে যেই সম্মানটা পেয়েছেন, এই সম্মানের কিন্তু তুলনা হয় না। এবং সবাই ঝাঁপিয়ে পড়েছিল তার একটু কাছে আসার জন্য, তার সঙ্গে দুটি কথা বলার জন্য। প্রফেসর ইউনুস থেকে শুরু করে সেনাবাহিনীর যারা কর্মকর্তা আছেন তাদের থেকে শুরু করে প্রায় অন্যান্য যারা আছেন, তারা সকলেই কিন্তু সেটা করেছেন। কাজেই প্রত্যেক জাতির জন্য একটা ভরসার স্থান থাকার দরকার, একটা বিশ্বাসের জায়গা থাকার দরকার, একটা আস্থার জায়গা থাকার দরকার, এবং শত বিপদের মধ্যে পড়েও যেখান থেকে নির্দেশনা পাওয়া যাবে সেই জায়গাটা থাকার দরকার। বেগম খালেদা জিয়া আজ আমাদের মধ্যে এসছেন এবং আমরা সেই আস্থার জায়গাটা খুঁজে পেয়েছি বা পাচ্ছি। এবং আমি বিশ্বাস করতে চাই ভবিষ্যতে আমরা হয়তো একটা জাতির জীবনে বিপদ একবারে কেটে যায় না, বারবার বিপদ আসে। এবং বিশেষ করে নতুন জাতি যেটাকে বলা হয়, যেখানে রাষ্ট্র গঠনের প্রক্রিয়া চলে, সেখানে নানা বিসংবাদ বিবাদ আসে। কিন্তু সেখানে এইরকম একটা ভরসা করা যায় মানুষ থাকলে, তাইলে সেই বিপদ জয় করা জনগণের পক্ষে খুব সহজ। এখানে একটা কথা বলে আমি শেষ করব, সেটা হলো নেপোলিয়ন যখন আল্পস পর্বত তার সৈন্যবাহিনী নিয়ে অতিক্রম করছিলেন, তখন উনি বলেছিলেন, লুক, আই অ্যাম হায়ার দ্যান আল্পস, আমি আল্পসের চাইতে উঁচু। কিন্তু নেপোলিয়ন এই কথাটা বলতে পেরেছিলেন কি কারণে? তার পেছনে একটা সংগঠিত তার অনুসারী সৈন্যবাহিনী ছিল। ঠিক তেমনি বাংলাদেশে বেগম খালেদা জিয়া আছেন, তার রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল আছে, এবং আরও বড় কথা, তার স্বামীর ফেলে রাখা ঐতিহ্য আছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ঐতিহ্য আছে, জিয়াউর রহমানের প্রদর্শিত পথ আছে। সেই পথে যদি আগামী দিনে আমরা চলতে পারি, তাহলে আমরা বহু বিপদকে জয় করতে পারবো, বহু প্রতিকূলতাকে জয় করতে পারবো, এবং সত্যিকার অর্থে সার্থকভাবে আমরা একটা গণতান্ত্রিক ব্যবস্থা, একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র আমরা প্রতিষ্ঠা করতে পারবো। জি, আমরা একটা বিরতিতে যাব। বিরতির পরে এসে এম এ মালিক আপনার কাছে জানতে চাইবো, যে প্রশ্নটি রেখে আমি যাচ্ছি বিরতিতে, সেটা হচ্ছে যে বেগম জিয়া তো দেশে ফিরলেন, তারেক রহমানের দিকে কিন্তু এখন তাকিয়ে আছে দেশবাসী। তিনি কবে ফিরবেন, তিনি এখন কেন ফিরলেন না, নানা প্রশ্ন। এই প্রশ্নের জবাব নিশ্চয়ই আপনি বিরতির পরে দেবেন। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন নিউজ অ্যান্ড ভিউজ, আশা করি আমাদের সঙ্গে থাকবেন। সুপ্রিয় দর্শক, বিরতির পর নিউজ অ্যান্ড ভিউজে আরও একবার স্বাগত জানাচ্ছি। আমি সিকান্দার রেমান। এম এ মালিক, আপনার কাছে প্রশ্নটি করেছিলাম, এই প্রশ্নটি আমার নয়, এই প্রশ্নটি আসলে অগণিত মানুষ যারা বিএনপিকে ভালোবাসে, বিএনপির নেতাকর্মী সমর্থক ছাড়াও সাধারণ মানুষ, তারা জানতে চায় যে এই মুহূর্তে তো মামলা শেষ হয়ে গিয়েছে, তারপরও তারেক রহমান কেন দেশে ফিরছেন না, কিংবা তার কবে ফিরবেন, তার অবস্থাটা কি একটু জানতে চাই। ধন্যবাদ আপনাকে। এই বিষয়টা
যদি আপনি চিন্তা করেন, ওনার তো প্রায় 17 বছর ধরে 11 মনফকরের এই টর্চারের পরে এত বছর তো উনি ধরেন ওনার চিকিৎসাও ছিল, কারণ মেরুদণ্ডটা তারা ভেঙে দিয়েছিল, ওই যে উপর থেকে ঝুলিয়ে ইয়ে করে পিটিয়ে শেষ করেছে। তার আর বর্তমান কক্ষকে বিনা চিকিৎসায় ওনার মৃত্যুবরণ করতে হলো। এইসব মিলিয়ে কিন্তু ওনার বাংলাদেশে যেহেতু ওনার ওয়াইফও ডাক্তার, ওয়াইফের উপরে মামলা ছিল, বা সব মিলিয়ে কিন্তু একটা ভজরপরল সিচুয়েশন ছিল তখন। কিন্তু এখন যে বিষয়টা, যে উনি বলছিলেন যে আমি আইনি লড়াই করে বাংলাদেশে ফিরব, এবং উনি আইনি লড়াই করেছেন, সরকার অ্যাপিল দিয়েছে, এইটাতেও সরকার লস্ট করেছে, এখন ওনার আশার পালা। তো এখন একটা জিনিস আপনার মানে যেটা উনি ধরেন আমাদের দলের পক্ষ থেকেও এক ধরনের যে ইলেকশনের বিষয়টা নিয়ে কিছু বক্তব্য দিচ্ছেন, এবং ডক্টর ইউনূস সাহেবও বলছেন যে ডিসেম্বরে জাতীয় নির্বাচন উনি দিবেন। তো আমাদের সেই নেত্রীও এখন দেশে আসছেন, এবং তারেক রহমান অফকোর্স যেহেতু ডিসেম্বরে নির্বাচন, ওনাকে সেখানে আসতে হবে, এতে কোনো মানে দল এবং ইলেকশন দুইটা পাশাপাশি, দলের দায়িত্ব উনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান, এবং এক পর্যায়ে যেহেতু ম্যাডামের এই শারীরিক অবস্থার কারণে হয়তো ম্যাডাম দলের চেয়ারপারসন নাও থাকতে পারেন, তখন তো তারেক সাহেবকে কোনো চয়েস নেই, এটা নিতে হবে বা আসতে হবে। এখন একটা জিনিস বিষয়টা হচ্ছে যে আমাদের এই দেশে জিয়াউর রহমানকে হত্যা করেছে ইন্ডিয়ানরা। আমি স্ট্রেট কথাটা বলতে চাই, হাসিনাকে নিয়ে আসছিলেন এই দেশে জিয়াউর রহমান, এবং হাসিনা সেখানে এরশাদ এবং হাসিনা এবং রও হাত রয়েছে, ওনাকে হত্যা করেছে। এখন বেগম খালেদা জিয়া, উনি মাদার অফ ডেমোক্রেসি, আপসহীন, স্বৈরাচার বিরোধী আন্দোলন 9 বছর করেছেন, এবং সেখানে ভারতের প্রেসিডেন্টের সাথে হরতালের কারণে দেখা হয়নি, টাইমটা পরিবর্তন করতে চেয়েছিলেন, যে কারণে ওনাকে সাফার করতে হয়েছে, বিনা দোষে জেল কাটতে হয়েছে। এখন তারেক রহমান অফকোর্স উনি বাংলাদেশে আসবেন। বাংলাদেশে যদিও কিছুটা আইনের শাসন ডক্টর ইউনূস সাহেব দিচ্ছেন, এটা আমরা অফকোর্স আমরা স্বীকার করি যে আইনের শাসন কিছুটা হলেও অতীতের ন্যায় অনেক অনেক বেটার। উনি যে আসবেন এখানে, ওনার একটা, যদিও উনি কেয়ার করেন না, উনি লন্ডনেও আমরা বলেছি অনেক সময় যে আপনার সেফটি সিকিউরিটি ইস্যু রয়েছে, উনি বলেন না, ওনার আল্লাহর প্রতি ওনার একটা আস্থা বিশ্বাস রয়েছে। মসজিদে উনি যান, একা চলে যান, বা ওই যে আপনি উনি বাজার করতে চলে যান, উনি গ্রোসারি করতে নিজে চলে যায়, ওই একজনকে নিয়ে উনি চলে যায়। তো এইসব বাংলাদেশে কিন্তু উনি ওইভাবে যেতে পারবে না, আমি যেটা ফিল করি, কারণ এটা ওনার জন্য ঠিক হবে না। এখানে আওয়ামী লীগ, তাদের কাছে ইলিগেল মানি রয়েছে, এটা হিউজ অ্যামাউন্ট তাদের কাছে আছে। এইদিকে ইন্ডিয়া, যেটা যে তার কথা না শুনলে তো কোনো ন্যাশনালিস্ট মা বিক্রি করে না, কোনো ন্যাশনালিস্টরা দেশ বিক্রি করে না। এই দেশে দেখেন হেফাজতে ইসলামের উপরে কি ধরনের টর্চার হলো, এই দেশে প্রধান বিচারপতি বিচার পায় না, এই দেশে ইলিয়াস আলী চৌধুরী আলম সহ প্রায় 700 ন্যাশনাল লিডার এখনো গুম আছে, আমাদের এখনো আসে নাই। এই দেশে আয়নাগরের যে কারিগররা এখনো তারা বহাল তবিয়তে আছে। এই দেশের এটা আমার পার্সোনাল অপিনিয়ন, অ্যাডমিনিস্ট্রেশন এখনো মানে এখন পর্যন্ত হাসিনার প্রেতাত্মারা এখনো রয়েছে। এই দেশে এখনো অনেক কনস্পিরেসি হচ্ছে, ন্যাশনালি ইন্টারন্যাশনালি। এই জন্য ডক্টর ইউনূস সাহেব বা তার ক্যাবিনেটকে আমরা ধন্যবাদ যে অ্যাটলিস্ট তারা একটা বেটার পজিশনে দেশ চালাচ্ছেন, কিন্তু আমাদের নেতা তারেক রহমানও সাপোর্ট দিচ্ছেন সেখানে। কিন্তু ওনারা যদি ফ্রি ফেয়ার একটা নির্বাচন, উনি যেহেতু বলেছেন ডিসেম্বরে নির্বাচন দিতে, এই নির্বাচন দিতে যদি ব্যর্থ হন,
তাইলে আবার আমার ব্রেক টু নর্মালে আমরা চলে গেলাম। তো সেই কারণে তারেক রহমান নির্বাচনের স্বার্থে, দেশের স্বার্থে ওনাকে আসতে হবে এবং উনি আসবেন। এটার জন্য এক্স্যাক্টলি ডে এবং টাইম এই মুহূর্তে আমি বলতে পারবো। জি, আমরা একটু ভিন্ন প্রসঙ্গে অধ্যাপক মাহবুবুল আপনার কাছে যেতে চাই। নতুন গঠিত যে দল, রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি, তারা বলছে ভোটারের বয়স সর্বনিম্ন 16, প্রার্থীর বয়স কমপক্ষে 23 করার পাশাপাশি প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অনাস্থা ভোটের সুযোগ রাখার বিধান রাখা হোক। এটা তাদের প্রস্তাব আর কি। ক্ষমতার ভারসাম্য, জবাবদিহিতা এবং বিকেন্দ্রীকরণকে প্রাধান্য দিয়ে জাতীয় ঐক্যমত কমিশনের কাছে নতুন সংস্কার প্রস্তাব তারা দিয়েছে। না, এখানে কথা হচ্ছে যে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এ তো আছেই, বিদ্যমান সংবিধানও আছে। আপনি নো কনফিডেন্স মোশন মুভ করতে পারেন পার্লামেন্টে, এবং সেখানে যদি আপনি মেজরিটি পান তাইলে কিন্তু প্রধানমন্ত্রী পদত্যাগে বাধ্য হয়। এটা নতুন কোনো কথা না। আর ভোটিং এইজ, ভোটারের বয়স কমানো আর প্রার্থীর বয়স কমানো, এই যে দুটো জিনিস, এই দুটো জিনিস বিএনপি গ্রহণ করবে না বা করতে চাচ্ছে না এরা বলছে। তো এদের বলারও একটা কারণ আছে, তারা তাদের মাথার মধ্যে একটা চিন্তা কাজ করছে যে তারা তরুণ প্রজন্মকে, জেনারেশন জেডকে রিপ্রেজেন্ট করে, এবং তাদের একটা বিশ্বাস যে এই জেনারেশনের যারা, এই বয়সের যারা, তারা সবাই বা বেশিরভাগ অংশ তাদেরকে ভোট দেবে। সেই জন্য তাদের বয়সটা যদি কমানো যায় তাইলে পরে অনেকেরই অনেক বেশি ভোট পাওয়া তাদের সম্ভাবনা আছে। তো এই কারণে তারা এটা চাচ্ছেন। তবে আমাদেরকে এই ব্যাপারে যেটা দেখতে হবে সেটা হচ্ছে আমাদের দেশের অতীত ইতিহাসই বা কী ছিল, আর দেশের আমাদের দেশ ছাড়া বাইরের দেশগুলোতেও ভোটারের ন্যূনতম বয়স কত। আমাদের দেশে এখন 18 বছর হলেই ভোট দেওয়া যায়। তো এইটা আমার মনে হয় যে খুব বিরাট কিছু না। তো এইটা নিয়ে একটা বড় রাজনৈতিক বিতর্ক তৈরি করাও খুব বুদ্ধিমানের কাজ না, বা সেটা খুব একটা সমীচীন কাজ বলে আমি মনে করি না। তো আমি আশা করব যে এই প্রশ্নে তারা একটা জাতীয় সমঝোতার মধ্যে আসবে এবং শেষ পর্যন্ত দেশে যাতে একটা স্মুথলি, সুন্দরভাবে একটা সর্বজন গ্রহণযোগ্য একটা নির্বাচন যাতে হতে পারে, সেরকম একটা পরিবেশ দেশে সৃষ্টি হবে। জি, যখন নির্বাচনমুখী রাজনৈতিক দলগুলো, যখন নির্বাচনের কথা বলা হচ্ছে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে, তখন এই জাতীয় বিষয় সামনে আনার উদ্দেশ্য কি এম এ মালিক? প্রথম আপনার দুইটা বিষয় বলি, যে আপনি জানেন যে ওই যে আপনার বিলিয়ন বিলিয়ন ডলার দেশের বাইরে চুরি করে নিয়ে গেছে, এটা সম্পর্কে আপনিও কনসার্ন না, আমিও কনসার্ন না। হ্যাঁ, কনসার্ন কি, আপনি অপপ্রচার করতেছেন যে দলটা দেশের মানুষে মনে করে যে সে সরকার গঠন করবে। এখন আপনি বলতেছেন যে তারা চাঁদাবাজি করতেছে, তারা এন করতেছে, হ্যান করতেছে। প্রথম বলেন, গত 16 বছরে যে সন্তানগুলি তার মার গয়না বিক্রি করে নদীর পাড়ে, নদীর ধারে, নদীতে, নৌকাতে, বিভিন্নভাবে খালে নালে তারা রাত্র যাপন করেছে, রাষ্ট্র একটা জেলে পরিণত ছিল, তাদের না খেয়ে অনেকেই মারা গেছে, ক্রস ফায়ারে মারা গেছে। সেই সন্তানগুলি যদি আপনার বিরুদ্ধে কথা বলে, তাইলে এখন তারা চাঁদাবাজ যারা, এদেরকে কিন্তু আপনি ধরতে পারতেছেন না। আর এই চুনিপুটিদের ব্যাপারে তারপরেও বিএনপি, তারেক রহমান তাদের বিরুদ্ধে কঠিন অবস্থান নিয়ে তাদেরকে, যারা দোষী তাদেরকে বহিষ্কার করেছে। আর এইখানে অনেক প্রশাসনের লোকের, যে আওয়ামী লীগরে বর্ডার ক্রস করে দিল, আওয়ামী লীগকে বিভিন্নভাবে ফ্যাসিলিটাইজ করলো, তারা তো কোটি কোটি টাকা যে তারা ওদের কাছ থেকে নিল, এই টাকাগুলি কোথায় গেল? ওদের বিষয়ে তো কোনো আপনি কথাবার্তা বলছেন না। আজকে বিএনপিকে বিভিন্নভাবে টেকনিক্যালি আপনারা বিএনপিকে চাচ্ছেন যাতে বিএনপি ক্ষমতায় না আসুক, এতে একটা গোষ্ঠী ফিউচারে যাতে বেনিফিশিয়ারি হয়। 1/11 মঈন ফখরুদ্দিন বেনিফিশিয়ারি হয়েছে, এইভাবে অনেকভাবেই যখন
যে দলটা এখন মানুষে মনে করবে যে বেটার দেন নাথিং, তখন থার্ড ফোর্সকে খুঁজবে তারা। এটা ইয়াংস্টাররা অফকোর্স তারা আন্দোলন করেছে, আমরা তাদের প্রতি শ্রদ্ধাশীল, এর মানেই না যে আপনি 52 সালাম রফিক জব্বারকে লাথি মারবেন। তাদের এই মুক্তিযুদ্ধে লক্ষ লক্ষ মানুষ জীবন দিল, লক্ষ লক্ষ বারা সংগ্রাম হারালো, তাদেরকে আপনি ভুলে যাবেন হঠাৎ করে অল অফ এ সাডেন। এমন আমার সন্তান, আপনাদেরও কন্ট্রিবিউশন আছে, কিন্তু অনলি দি সলিউশন হচ্ছে এট এনি কস্ট, এতে কোনো কম্প্রোমাইজ নেই। নির্বাচনের কোনো বিকল্প নেই। এতে যত ধরনের ষড়যন্ত্র করেন, আপনার নির্বাচন দিতে হবে। নির্বাচন যদি না দেন আফটার ডিসেম্বর, রাষ্ট্রর অনেক দায়িত্ব যারা দায়িত্বে আছে তারা নিতে হবে, রাষ্ট্রের অনেক ক্ষতি হয়ে যাবে, তখন এটা আপনি কোনোভাবে স্টপ করতে পারবেন। এই জায়গাতেই অধ্যাপক মাহবুবুল আপনার কাছে জানতে চাই, রাজনীতিবিদরা বিশেষ করে বিএনপি যারা করেন তারা বলছেন যে যদি যথাসময়ে নির্দিষ্ট সময় অথবা যত দ্রুত সম্ভব নির্বাচন দেয়া না হয় সেক্ষেত্রে কিন্তু ষড়যন্ত্র বাড়বে, ক্ষতির আশঙ্কা তারা করছে। না, ষড়যন্ত্র শুধু যে নির্বাচন দিলে না দিলে যারা নির্বাচন দিচ্ছেন না সেই সময় হবে তা নয়। আমি তো মনে করি এই দেশের বিধিলিপি কপালে ষড়যন্ত্র লেগেই আছে, এবং বিএনপিও যদি ক্ষমতায় আসে তার বিরুদ্ধেও কিন্তু ষড়যন্ত্র অব্যাহত থাকবে। কাজেই কথাটা কিন্তু এইরকম না। যারাই জাতীয়তাবাদী, যারা দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের পতাকাকে ঊর্ধ্বে তুলে ধরতে চায়, তাদের বিরুদ্ধে চিরকাল এই ষড়যন্ত্রগুলো হবে, ষড়যন্ত্রগুলো দায়ী থাকবে। সুতরাং সেই কথা বলে লাভ নাই। তবে এই মুহূর্তে আপনার ডক্টর ইউনূসের সরকার, তার একটা জনপ্রিয়তা আছে, গ্রহণযোগ্যতা আছে, এটা তো অস্বীকার করার উপায় নাই। কিন্তু ঘটনা এমনও ঘটে যে হঠাৎ করে এমন একটা সিদ্ধান্ত আপনি নিয়ে ফেললেন বা করলেন, যেই সিদ্ধান্তটা করার ফলে আপনি চট করে যে সুউচ্চ জনপ্রিয়তার থেকে ধপাস করে একেবারে পাতালে চলে গেলেন। এরকম কিন্তু ভুল বা যেটাকে বলা হয় স্লিপ কাটা, পিছলে পড়া, এই ধরনের ঘটনা কিন্তু ঘটতে পারে। যেমন এই যে অতি সাম্প্রতিক কালের একটা বিতর্ক, যেটা খুব একটা মিডিয়াতে খুব ভালো করে রিপোর্ট হয় নাই, আমি আশা করেছিলাম আমাদের স্বাধীন মিডিয়া সেটা রিপোর্ট করবে, যে হিউম্যানিটেরিয়ান মানবিক করিডোর তৈরি করা মিয়ানমারের সঙ্গে বা রাখাইনের সঙ্গে, রাখাইন স্টেটের সঙ্গে, এই যে ব্যাপারটা, এটা নিয়ে নানা কথা কিন্তু আপনার সোশ্যাল মিডিয়াতে নানান কিছু আলোচিত হয়েছে, কিন্তু আপনার এই যে আমাদের যে সাধারণ মিডিয়া, সেই মিডিয়াতে সেই জিনিসগুলো আলোচনা হয় নাই। তারপরে বিএনপি এই ব্যাপারে তার রিজার্ভেশন প্রকাশ করেছে, জামাতে ইসলামও রিজার্ভেশন প্রকাশ করেছে, যেখানে আপনার পররাষ্ট্র উপদেষ্টা বলল যে তাদের নীতিগত সিদ্ধান্ত হয়ে গেছে, সেখানে তার সপ্তাহখানিকের মধ্যেই কিন্তু নিরাপত্তা উপদেষ্টা জানালেন যে এই ধরনের কোনো সিদ্ধান্ত হয় নাই। আল্লাহ না করুন যদি এই ধরনের সিদ্ধান্ত নিয়ে নেওয়া হতো, তাহলে এই সরকারের সম্পর্কে জনমনে কী ধরনের প্রতিক্রিয়া সৃষ্টি হতো। কাজেই আপনার মানুষ মাত্রই ভুল করে, এটা আমাদেরকে বুঝতে হবে। অনেক ভালো কাজ করার পর সামান্য একটা মন্দ কাজের জন্য, যেটাকে বলা হয় যে 2 মণ দুধের মধ্যে একটু চনা দিলে সেই দুধটা সম্পূর্ণ নষ্ট হয়ে যায়, এই রকম চনার ঘটনা কিন্তু ঘটতে পারে, অ্যাক্সিডেন্ট যেটাকে বলে, দুর্ঘটনা কিন্তু ঘটতে পারে। হ্যাঁ, এবং এই যে ষড়যন্ত্র নয়, শুধু নিজেদের ভুলের জন্যও কিন্তু একটা আসতে পারে। তো আমি বিশ্বাস করি ডক্টর মোহাম্মদ ইউনূস সম্মানিত ব্যক্তি, বিশ্ব সম্প্রদায় তাকে সম্মান করে, দেশের মানুষও তাকে সম্মান করে। উনি আমার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে উনি আমার সিনিয়র সহকর্মী ছিলেন, সবই আছে, তার সঙ্গে ব্যক্তিগতভাবে আমার সম্পর্ক খুবই ভালো। তো সব কিছুর পরেও আমরা চাইব তিনি যেন সম্মানের সঙ্গে দায়িত্ব পালন করে যান, এবং বিদায় নেওয়ার পরেও যাতে তার এই উঁচু সম্মানটা যাতে অব্যাহত থাকে, এবং মৃত্যু পর্যন্ত যাতে তিনি সত্যিকারের মর্যাদা নিয়ে তিনি যাতে পৃথিবী থেকে বিদায় নিতে পারেন, এই শুভকামনা তার জন্য আমাদের থাকবে। মালিক, অনুষ্ঠান শেষ পর্যায়ে আপনার কাছেও একই বিষয়ে প্রশ্ন। এই যে সংস্কারের কথা বলছে, সংস্কার তো আসলে নির্দিষ্ট কোনো দিন বা নির্দিষ্ট কোনো সময় মেপে হয় না।
সংস্কার তো চলতেই থাকবে, নির্বাচনটা জরুরির কথা আপনারা রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে বলা হচ্ছে। এই যে সংকট, নির্বাচন না সংস্কার, সংস্কার না নির্বাচন, এই সংকট মোকাবেলা আসলে কিভাবে করবে, সামনের পথটা আপনারা আসলে কিভাবে পাড়ি দিবেন, খুব সংক্ষেপে বলবেন। প্রথমত যে আপনার বিএনপি 31 দফা কর্মসূচি ঘোষণা করেছে রাষ্ট্র মেরামতের জন্য, সংস্কার করবে। এখন হচ্ছে আপনি বাড়ির মালিক না, এখন আপনি যদি বাড়ির মালিক না হন, তাইলে এই বাড়িতে যারা বসবাস করবে তারা আপনার কথা শুনবে না। একটা যেমন ওয়েস্টার্ন আপনার ওয়ার্ল্ডের ডেমোক্রেসি, যেমন তারা বুঝে আপনার গত আপনার ইউরোপিয়ান ইউনিয়ন থেকে এত পপুলার ছিল, যেটা ভাই বললেন যে একটা মিস্টেক ক্যান মেক লট অফ ডিফারেন্স। কনজারভেটিভ এত পপুলার ছিল, এবং আপনার সে আপনার প্রাইম মিনিস্টার সে ওই যে ইয়ার পক্ষে ছিল, ব্রেক্সিটের এগেনস্টে ছিল। ঠিক এমন একটা গ্রুপ যেমন তাদের ন্যাশনালিস্টগুলি, ইংলিশরা যারা, এরা কিন্তু ব্রেক্সিটের পক্ষে। ক্যামেরুনের মতো প্রাইম মিনিস্টার সে ওই জায়গায় ফেল করলো, মানে পারল না, তাকে রিজাইন করে এবং ব্রেক্সিট হয়ে গেল। আজকে যেটা, অথচ ক্যামেরুন তার দেশের ডেমোক্রেসি, সে প্রাইম মিনিস্টার এবং রাষ্ট্রের দেশের স্বার্থে এই গত গভর্নমেন্টে সে আবার তাকে ফরেন মিনিস্টার অফার করা হলো, সে কিন্তু ফরেন মিনিস্টার। আমাদের দেশে প্রাইম মিনিস্টারে যদি বলেন যে তুমি কালকে ওই যে সেতুমন্ত্রী হও, তাহলে জুতা দিয়ে আপনার 10টা গায়ে দিবে, আর আপনার জেলে ঢুকাবে। এই যে যেটা ভাই বললেন যে আপনার এই সময়ও আপনার আইন আছে যে প্রাইম মিনিস্টারকে আপনি খানে ধরে ট্রেনে হেসে নামাইতে পারেন। এটা আমি প্র্যাকটিস করব না, এই তাল বাহানা করে এটা হবে না। সিম্পল দেশের আইনের শাসন প্রতিষ্ঠিত করতে হলে রাজনৈতিকভাবে ডেমোক্রেটিক সিস্টেম চালু করতে হবে। এখন আপনাকে ক্ষমতা দিয়ে দিবে, যেমন মঈন ফখর যেভাবে এই হাসিনাকে ভারতের পরামর্শে ক্ষমতা দিয়ে দিল। হাসিনা আজকে কি করলো দেখেন। তো যারাই হোক, আপনার যে কোনো রাজনৈতিক দলের পক্ষে যদি এই সরকারে কোনো বা এই সরকারের যে কোনো এজেন্সি যদি জোর করে বা টেকনিক করে যদি অন্য কাউকে যদি ক্ষমতায় এইভাবে বসায় বা তাইলে কিন্তু এটা দেশের সর্বনাশ হয়ে যাবে, এবং এটা কোনোদিন ইয়ে হবে না। এই জন্য যেটা ভাই বলছেন যে যেমন জাস্টিস শাহাবুদ্দিন, ওনার কিন্তু একটা সুনাম রয়েছে এই মুহূর্তে, বিকজ উনি ভালো কাজ করেছেন। তো ডক্টর ইউনূসের প্রতি আমরা রিয়েলি ভালোবাসি ডক্টর ইউনূসকে, এবং আমরা চাই যে ডিসেম্বরে নির্বাচন অবশ্যই দিবেন, এখন যেই উইন করুক আমাদের কোনো আপত্তি। অসংখ্য ধন্যবাদ মালেক এবং অধ্যাপক ডক্টর মাহবুবুল্লাহ, আপনাকেও। সুপ্রিয় দর্শক, আপনারা যারা এতক্ষণ নিউজ অ্যান্ড ভিউজ দেখছিলেন, আপনাদেরকে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানিয়ে আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।